হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে যে লার্নিং ক্লাস শুরু হয়েছে, ক্লাস দশম শ্রেণীর লার্নিংয়ের ক্লাসে হিমবাহের অধ্যায়টা আমরা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো দেখে নিয়েছি। আজকে আমরা শুরু করব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কি কি আছে। হিমবাহের সঞ্চয় কার্য বা ডিপোজিশনাল ওয়ার্ক, নদী যেমন তার সঞ্চয় কার্য শুরু করে ক্ষয়কার্য শেষ হওয়ার পরে। আমরা জানি নদীর কাজেতে যে প্রথমে নদী উচ্চগতিতে ক্ষয় করে, তারপরে ক্ষয় বহন করে এবং মধ্যগতির শেষ পর্যায় থেকে এবং নিম্ন গতিতে বিশেষ করে তার সঞ্চয় কার্য করে থাকে। হিমবাহের ক্ষেত্রে কিন্তু তেমন না। হিমবাহ ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্য তিনটে কাজই প্রায় একসাথেই করতে শুরু করে। উৎপত্তি স্থল থেকে হিমবাহ যে সমস্ত নুড়ি, বড় বড় পাথর, বালি ক্ষয় করে, সেই ক্ষয়িত পদার্থগুলি উৎপত্তি স্থল থেকেই বহন করে এবং ক্ষয় এবং বহন চলাকালীন একই সাথে সে কিন্তু সঞ্চয় কার্য করে থাকে। যেহেতু উচ্চ প্রবাহ থেকেই হিমবাহের সঞ্চয় কার্য চলে এবং শুরু হয় এবং সেটা চলে হিমবাহের সমাপ্তি পর্যন্ত, এই দীর্ঘ যাত্রাপাতে হিমবাহ যে তার সঞ্চয় কার্য করে থাকে তার কতগুলো নিয়ন্ত্রক আছে। সেই নিয়ন্ত্রকগুলো কি কি? হিমবাহের আকৃতি, হিমবাহ যত বড় আকৃতির হয় তত তার সঞ্চয় কার্যের পরিমাণ বেশি হয়। নেক্সট, হিমবাহের গতিবেগ, হিমবাহ যদি দ্রুতগতি সম্পন্ন হয় তাহলে উচ্চ গতিতে বা উচ্চ প্রবাহে ওর যে ধরনের সঞ্চয় কার্য হয় তার থেকে বেশি সঞ্চয় কার্য তার নিম্ন প্রবাহে হয়। কিন্তু হিমবাহ যদি গতিবেগ কম থাকে তাহলে উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহে সমানভাবেই সঞ্চয় কার্য করতে পারে। নেক্সট 3 নম্বর হচ্ছে হিমবাহর প্রবাহ পথের দৈর্ঘ্য এবং প্রকৃতি। হিমবাহের প্রবাহ পথ যত বেশি হয়, যত দীর্ঘ পথ অতিক্রম করে, তত তার সঞ্চয় কার্যের পরিমাণ বাড়ে। এবং যদি প্রবাহ পথের প্রকৃতিটা বলতে কি বোঝায়, দুটো হয়, অর্থাৎ যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা যদি খুব নরম শিলায় হয়, গঠিত হয়, তাহলে তার যেমন ক্ষয় কার্য বেশি হবে, ফলে তার সঞ্চয় কার্যও বেশি হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রবাহ পথের উপর দিয়ে, যে পথের উপর দিয়ে যাচ্ছে তার যদি ভূমির ঢাল কম হয় তাহলে গতি কমে যাবে, তার ফলে তার কিন্তু সঞ্চয় কার্যের পরিমাণ বৃদ্ধি পাবে। 4 নম্বর পয়েন্ট, হিমবাহের ক্ষয়কার্যের মাত্রা এবং ক্ষয়িত পদার্থের পরিমাণ। ক্ষয় যদি বেশি পরিমাণে হয় তাহলে ক্ষয়িত পদার্থের পরিমাণ বেশি হবে, তাহলে নিশ্চিতভাবেই তার সঞ্চয় কার্যের পরিমাণও বেশি হবে। যদি ক্ষয়ের পরিমাণ কম হয় তাহলে ক্ষয়িত পদার্থের পরিমাণ কম হবে, তাহলে সঞ্চয় কার্যের পরিমাণও কম হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে হিমবাহের গলনের মাত্রা। হিমবাহের গলন যদি খুব দ্রুত হয়ে যায় তাহলে তার সঞ্চয় কার্য কিন্তু উচ্চ প্রবাহে থেকেই বেশি পরিমাণে শুরু হয়ে যাবে। অর্থাৎ গলন যদি তার বেশি হয় তাহলে সঞ্চয় তার বেশি হবে। গলন যদি কম হয় তাহলে সেক্ষেত্রে বহন এবং ক্ষয় বেশি হবে, সঞ্চয় কম হবে। এবার আমরা দেখে নেব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি। হিমবাহ প্রধানত দু জায়গায় সঞ্চয় করে, একটা হচ্ছে হিমবাহের উচ্চ পার্বত্য প্রবাহ, আর হচ্ছে পর্বতের পাদদেশের অঞ্চলে। উচ্চ পার্বত্য প্রবাহে যে হিমবাহ সঞ্চয় কার্য করে তার ফলে যে ভূমিরূপ গঠিত হয় সেটা হচ্ছে গ্রাবরেখা বা মোরেন। খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ গ্রাবরেখা বা মোরেন। আর দ্বিতীয় যে অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ গঠিত হয় সেটা হচ্ছে পর্বতের পাদদেশ অঞ্চলে, যেখানে হিমবাহ গলে যায় এবং তার ফলেই মূলত এই ভূমিরূপগুলো তৈরি হয়। সেগুলো কি কি? অবক্ষেপ বা ড্রিফট, বহিঃবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। 3 নম্বর আগামুখ বা ইরাটিক
4 নম্বর বোল্ডার ক্লে, 5 নম্বর ড্রামলিন, 6 নম্বর এসকার, 7 নম্বর কেম, 8 নম্বর নব, 9 নম্বর কেটল ও কেটল হ্রদ। নদীর মতো এই হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো বা হিমবাহের ক্ষয়কার্যের মতো তোমরা যেমন বাংলার সাথে সাথে ইংরাজি নামগুলো পড়েছো, হিমবাহের ক্ষেত্রেও কিন্তু সঞ্চয়কার্যের ভূমিরূপগুলো বাংলার সাথে সাথে ইংলিশগুলোও পড়বে। তার কারণ পরীক্ষার সময় অনেক সময় টিকা আকারে যে কোশ্চেনগুলো আসে সেখানে কিন্তু বাংলাটা দেয়া থাকে না, শুধুমাত্র ইংলিশ থাকে। হয়তো তোমরা বাংলাটা জানো কিন্তু ইংলিশটা পড়োনি বলে লিখতে পারছো না। তাই যখনই আমরা গ্রাবরেখা পড়ব সাথে সাথে কিন্তু মোরেন কথাটাও পড়ব। যখন আমরা বহিঃবিধৌত সমভূমি পড়ব সাথে সাথে আমরা আউট ওয়াজ প্লেন এই কথাটাও কিন্তু পড়ব। এটা কিন্তু ভুলবো না, বাংলার সাথে সাথে ইংলিশটাও পড়ব। অনেক সময় কিন্তু বাংলা দেবে না, শুধু ইংলিশ দেবে। এসো পরবর্তীকালে আমরা ভূমিরূপগুলো দেখে নিই। প্রথম ভূমিরূপ যেটা আমরা বলেছি পার্বত্য প্রবাহে বা উচ্চ প্রবাহে হিমবাহের তৈরি হয় গ্রাবরেখা বা মোরেন। মোরেন শব্দটা একটা ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর। তীর মানে এখানে অ্যারো নয়, তীর মানে হচ্ছে এখানে ব্যাংক, রিভার ব্যাংক বোঝো, নদীর তীর, এটা হচ্ছে সেরকমই তীর, হিমবাহের তীর। মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর, মাটি এবং পাথর দ্বারা গঠিত হিমবাহের কি বলবো ওটাকে, ব্যাংক। ব্যাংক মানে হিমবাহের দুপাশ বলতে পারো, তীরবর্তী অঞ্চল বলি না আমরা, সেটা নদীর তীরবর্তী অঞ্চল বলি, ঠিক সেরকমই এটা হচ্ছে হিমবাহের দুটো পাশ, যেন এটাকে বলছে হিমবাহের তীরবর্তী অঞ্চল। তাহলে মোরেন শব্দের অর্থ দাঁড়ালো মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীরভূমি, তোমরা তীরভূমি বলতে পারো। আচ্ছা, সংজ্ঞাটা কি পাচ্ছি, হিমবাহ যখন ক্ষয় করে সেখানে একাধিক বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়ি, পাথর, বালি একসঙ্গে ক্ষয় করে এবং সেগুলো বয়ে নিয়ে যায়। এবং শুধু বয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে ওরা কিন্তু বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে, মাথায় রাখবে, নদী যেমন তার একটা সঞ্চয় কার্যের একটা পদ্ধতি আছে, প্রথমে বড়গুলোকে সঞ্চিত করে, তারপরে তার থেকে ছোটগুলো, তারপর তার থেকে ছোটগুলো, এইভাবে হয় এবং তার একটা সিমিলারিটি আছে, একটা প্যারিটি থাকে, একটা সামঞ্জস্য থাকে। কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যে কোনো সামঞ্জস্য থাকে না। যে সমস্ত বাহিত পদার্থগুলো নিয়ে এলো সেই বাহিত পদার্থগুলো হিমবাহ তার দুপাশে, কখনো সামনে কখনো তলায়, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে সঞ্চয় করে। এইভাবে বিচ্ছিন্ন সঞ্চিত পদার্থকে বলা হচ্ছে গ্রাবরেখা বা মোরেন। সমস্ত হিমবাহতেই গ্রাবরেখা বা মোরেন তৈরি হয়। আমাদের খুব হাতের কাছে তিস্তা নদী, আমরা উত্তরবঙ্গে জানি তিস্তা নদী আছে, তিস্তা নদীর যে উচ্চ অববাহিকায় লাচুং এবং লাচেন অঞ্চলে এরকম অনেকগুলি গ্রাবরেখা দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য কি, গ্রাবরেখা মূলত উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায় এবং এই গ্রাবরেখাতে শিলাখণ্ডের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি থাকে না। বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের, বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি এখানে সঞ্চিত। এই গ্রাবরেখা বিভিন্ন ধরনের হয়। গ্রাবরেখা মোট 9 রকমের হয়। আমরা একটা একটা করে বলি, দেখো তোমরা বুঝতে পারবে। প্রথম হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহের দুটো তীরে, দুটো তীরবর্তী অঞ্চলে, দুই পাশে পার্শ্ববর্তী অঞ্চলে যখন শিলাচূর্ণ, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি পাঁচিলের মতো সঞ্চিত হয় তখন তাকে বলছে পার্শ্ব গ্রাবরেখা। যদি নদীর সঙ্গে তুলনা টেনে বলতে পারি তাহলে বলবো নদীর যেরকম স্বাভাবিক বাঁধ তৈরি হয় নদীর ঠিক দুই পাশে, ঠিক সেরকমই গ্রাবরেখারও ঠিক দুই পাশে, হিমবাহেরও দুই পাশে এরকম স্তূপাকার সঞ্চিত প্রাচীরের মতো অংশ দেখতে পাওয়া যায়, তাকে বলছে পার্শ্ব গ্রাবরেখা। 2 নম্বর প্রান্ত গ্রাবরেখা। হিমবাহের গতিপথের একদম সামনে, যেখানে একদম তার গতিপথের যে সামনের অংশটা সেখানে যখন এই সমস্ত বাহিত পদার্থ সঞ্চিত হয় তখন তাকে বলছি প্রান্ত গ্রাবরেখা। নদীর সঙ্গে তুলনা করে বলি,
নদীর যেখানে বদ্বীপ তৈরি হয় সেই জায়গায় তৈরি হচ্ছে হিমবাহের প্রান্ত গহ্বরেখা। বোঝা গেল? 3 নম্বর হচ্ছে মধ্য গহ্বরেখা। দুটি হিমবাহ যখন পরস্পর একসঙ্গে এসে মিলছে তখন তাদের যে দুটো হিমবাহের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে দুটো গহ্বরেখারই পার্শ্ব গহ্বরেখা মিশে যাচ্ছে, এর ফলে যে মাঝখানে গহ্বরেখাটা তৈরি হচ্ছে তাকে বলছে মধ্য গহ্বরেখা। এটাও কিন্তু তোমরা নদীতে দেখে থাকবে যে একটা উপনদী এবং দুটো নদী যখন একে অপরের সঙ্গে মিশছে, মানে একটা উপনদী একটা মূল নদী, সেখানেও কিন্তু একটা করে বদ্বীপ তৈরি হয়। ঠিক সেরকমই হিমবাহরও দুটো হিমবাহ যেখানে মিশছে সেখানে কিন্তু দুটো হিমবাহের পার্শ্ব গহ্বরেখা দুটো একসঙ্গে মিশে গিয়ে সেখানে তৈরি করছে মধ্য গহ্বরেখা। 4 নম্বর হচ্ছে তলদেশ গহ্বরেখা। অনেক সময় হিমবাহের বাহিত পদার্থ বরফের গলনের জন্য তার তলাতেই অর্থাৎ হিমবাহের তলায় সঞ্চিত হয়, একে বলা হচ্ছে তলদেশ গহ্বরেখা, যেটা আমরা পড়েছি নদীর চর হিসাবে। আমি তোমাদেরকে এটা বলছি এই কারণে তোমরা নদীটার সঙ্গে অনেক বেশি ইউজ টু, ফলে নদীর সঙ্গে যদি হিমবাহটাকে কোনটা কি ব্যাপারটা ভেবে নিয়ে গহ্বরেখাটা মনে রাখতে পারো তাহলে অনেক সুবিধা হবে। 5 নম্বর আবদ্ধ গহ্বরেখা। অনেক সময় বাহিত পদার্থগুলো হিমবাহের মধ্যে আটকে যায়, হিমবাহের তলদেশে আটকে যায়। এইভাবে হিমবাহের তলদেশে আটকে গিয়ে যে সঞ্চিত হয়ে যে গহ্বরেখা তৈরি করে তাকে বলছে আবদ্ধ গহ্বরেখা। 6 নম্বর হচ্ছে অবিন্যস্ত গহ্বরেখা। এই গহ্বরেখার কোনো রকম নির্দিষ্ট নিয়ম নেই, নির্দিষ্ট স্থান নেই। হিমবাহের গতিপথে যেখানে খুশি ইতস্ততভাবে বিক্ষিপ্তভাবে জমা হয়, একে বলছে অবিন্যস্ত গহ্বরেখা। হিমতল গহ্বরেখা কি? অনেক সময় হিমবাহের যে ফাটল আছে সেই দিয়ে যখন পর্বত গাত্রের শিলাখণ্ড ফাটল দিয়ে হিমবাহের ভিতরে অর্থাৎ তলদেশে পৌঁছে যায় তখন তাকে বলা হচ্ছে এবং সঞ্চিত হয় তখন তাকে বলছে হিমতল গহ্বরেখা। বলয়ধর্মী গহ্বরেখা কি? গহ্বরেখাগুলো অনেক সময় আকৃতিটা হয়ে যায়, অর্থাৎ সাধারণত এটা প্রান্ত গহ্বরেখা হয়, আকৃতিটা হয়ে যায় বলয়ের মতো, সার্কেল, একে বলছে বলয়ধর্মী গহ্বরেখা। রোজেন গহ্বরেখা শর্ট কোশ্চেন বা 1 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় গহ্বরেখাগুলি একে অপরের ওপরে জমতে থাকে, 1 বাই 1, একটা গহ্বরেখা ছিল তার উপরে আরেকটা চললো, তারপরে আরেকটা জমলো, এইভাবে যখন একে অপরের ওপরে জমতে থাকে তখন তাকে বলা হচ্ছে রোজেন গহ্বরেখা। এটা গেল হিমবাহের শ্রেণীবিভাগ। এবার আমরা হিমবাহের গহ্বরেখার ছবিটা দেখো। এটা হলো একটা অরিজিনাল গহ্বরেখার চিত্র। প্রথমে আমরা এই চিত্রটা একটু বুঝে নিই। বুঝতে পারছো? এই দেখো, সামনে জমা হয়েছে তাই একে বলা হচ্ছে প্রান্ত গহ্বরেখা। এটা হচ্ছে মধ্য গহ্বরেখা। কেন না এই দিক থেকে একটা হিমবাহ এসছে, এদিক থেকে একটা হিমবাহ এসছে, দুটো হিমবাহের পার্শ্ব গহ্বরেখাটা একসঙ্গে সঞ্চিত হচ্ছে বা যুক্ত হয়ে এখানটা তৈরি করছে মধ্য গহ্বরেখা। প্রত্যেকটা হিমবাহের আমি বলেছি যে দুই পাশের বা তীরবর্তী অঞ্চলে পদার্থ সঞ্চিত হয়, তাকে বলা হচ্ছে পার্শ্ব গহ্বরেখা। হলো, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল পিকচার গহ্বরেখার, আর এইটা হচ্ছে অরিজিনাল পিকচার। দেখো কি সুন্দর, আমাকে বোঝাতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো। দেখো এইটা হচ্ছে মধ্য গহ্বরেখা, তার মানে এখানে একটা গহ্বরেখা এসছে, এখানে এটা একটা হিমবাহ আর এটা একটা হিমবাহ, দুটো হিমবাহ পরস্পর মিশছে তাই এখানে তৈরি হচ্ছে মধ্য গহ্বরেখা। এইটা হচ্ছে প্রান্ত গহ্বরেখা। এই দেখো এইটা হচ্ছে আবদ্ধ গহ্বরেখা, অর্থাৎ ভেতরে আটকে গেছিল এই পদার্থগুলো দিয়ে সঞ্চিত হয়েছে, এটা হচ্ছে আবদ্ধ গহ্বরেখা। বুঝতে পারছো? দেখো কি সুন্দরভাবে গহ্বরেখাগুলো তৈরি হয়েছে। এই যে সাদা অংশগুলো এগুলো এখনো বরফের স্তর রয়েছে, আর এই যে মাটির যে কালারের অংশটা দেখছো এইগুলো কিন্তু গহ্বরেখা। এই যে মাটির কালারের অংশটা এটা হচ্ছে গহ্বরেখা। এটা কিন্তু ছবিতে এত মনে হচ্ছে একটা সরু রাস্তার মতো নয়, এটা কিন্তু সরু রাস্তার মতো নয়, এটা একটা উত্থিত অংশ, মানে এখানে অনেক নুড়ি বালি কাকড় সঞ্চিত হয়েছে দিয়ে কিন্তু এটা উত্থিত অংশ। এটা কিন্তু রাস্তা বা সরু কোনো জিনিস নয়, এটা একটা উত্থিত অংশ। বোঝা গেল? এই হলো গহ্বরেখার চিত্র। পরবর্তী ভূমিরূপ অবক্ষেপ বা ড্রিফট। আমি আগেই বলেছি যে নদীর
তার বাহিত পদার্থ সঞ্চিত করার একটা পদ্ধতি আছে। প্রথমে বড়গুলো, সব থেকে বড় নুড়ি কাকর পাথরগুলো সঞ্চিত করে, তারপরে তার তার থেকে ছোটগুলো, তারপর তার থেকে ছোটগুলো, এবং সব শেষে এসে নদী কাদা কাদার যে বাহিত কাদাগুলো থাকে সেগুলো অবক্ষেপ করে। হিমবাহ কিন্তু এর সম্পূর্ণ বিপরীত। হিমবাহর যে বাহিত পদার্থ সঞ্চিত হওয়ার কোনো নিয়ম নেই। হিমবাহ সমস্ত পদার্থ, অর্থাৎ সেখানে বড় বোল্ডার, ছোট পাথর, কাদা, বালি, কাঁকর, নুড়ি, যা কিছু এভরিথিং এভরিথিং ও যা যা কিছু হিমবাহ ক্ষয় করে সব একসাথে বহন করে এবং সব একসাথে সঞ্চিত করে। এইরূপ বিভিন্ন পদার্থ, বিভিন্ন সাইজের, বিভিন্ন আকৃতির শিলাচূর্ণ যে একসঙ্গে এক জায়গায় জমা হচ্ছে, কি বলা হচ্ছে? অবক্ষেপ বা ড্রিফট। কানাডার উত্তরাংশে এই ধরনের অবক্ষেপ বা ড্রিফট খুব দেখতে পাওয়া যায়। জায়গাটা ভীষণ বাজে একটা লুকস হয়, কারণ তোমরা বুঝতেই পারছো বিভিন্ন সাইজের পাথর নুড়ি একসঙ্গে জমা হচ্ছে। বৈশিষ্ট্য কি? এটা সাধারণত পর্বতের নিচে, জাস্ট পর্বত শেষ হচ্ছে তো পর্বতের পাদদেশেই এটা গড়ে ওঠে বা দেখতে পাওয়া যায় এই অবক্ষেপ। এই অবক্ষেপে হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির শিলাচূর্ণ দেখতে পাওয়া যায়। আমরা একটু ছবিটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে ওই জায়গাটা কতটা বাজে একটা লুকস আছে। নদীর ক্ষেত্রে যেমন একটা সুন্দর একটা আকৃতি দেখতে পাওয়া যায়, হিমবাহের ক্ষেত্রে নয়। দেখতে পাচ্ছ তোমরা? দেখো, এখানে একটা বড় পাথর রয়েছে, এগুলো সব বড় বড় পাথর। এই ছোট, এগুলো আবার এর থেকে ছোট। মাঝখানে তোমরা বুঝতে পারছো এখানে নুড়ি কাঁকর রয়েছে, ছোট ছোট পাথর রয়েছে, কাদা রয়েছে। এটা আরো ক্লোজ থেকে দেখানো হয়েছে, দেখো। বুঝতে পারছো তোমরা? এখানে সমস্ত ধরনের পাথর বাহিত পদার্থ সমস্ত একসাথে একটা ডাম্প করে দেয় হিমবাহ। এই দেখো, এইখানে আবার কাদা খানিকটা জমা করেছে, এখানটা খানিকটা কাদা জমা করেছে, বালি জমা করেছে। অর্থাৎ সমস্ত বাহিত সমস্ত পদার্থ যখন একটা জায়গায় ডাম্পড করে, তখন সেই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে অবক্ষেপ বা ড্রিফট। বহিঃবিধৌত সমভূমি বা আউট ওয়াশ প্লেন। নদী যেমন হিমবাহ তার পর্বতের পাদদেশে যখন একদম পাদদেশে চলে আসে, অর্থাৎ হিমবাহ যখন গলে জল হয়ে যায় এবং হিমবাহ থেকে নদী তৈরি হয়ে যায়, সেখানে হিমবাহের যে বাহিত নুড়ি কাঁকর বালি প্রভৃতি একসঙ্গে সঞ্চিত হয়ে বিস্তীর্ণ সমভূমি তৈরি করে। একে বলা হচ্ছে বহিঃবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। এই আউটওয়াশ প্লেন কিন্তু এখানে সাধারণত বড় আকৃতির পাথর খুব কম দেখতে পাওয়া যায়। মূলত ছোট আকৃতির নুড়ি কাঁকর, বালি এবং প্রচুর কাদা জমা করে। ঠিক আছে? অবক্ষেপের থেকে একটু আলাদা। অবক্ষেপে যেমন বিভিন্ন আকৃতির পাথর দেখতে পাওয়া যায় বা নুড়ি দেখতে পাওয়া যায়, বহিঃবিধৌত সমভূমিতে কিন্তু সাধারণত যে বাহিত পদার্থগুলো যেগুলো খুবই সূক্ষ্ম সেইগুলো সঞ্চিত হয়, কারণ অলরেডি বরফ গলে গেছে, তার মানে ওর বহন ক্ষমতা কমে গেছে। তাই যেগুলো খুবই সূক্ষ্ম সেগুলোই সে কিন্তু বহন করতে পারছে এবং এই জায়গায় এসে সেগুলো সে সঞ্চিত করছে। কানাডার উত্তরাংশে এই ধরনের বহিঃবিধৌত সমভূমি দেখতে পাওয়া যায়। এছাড়া তোমরা জানো যে আমরা যেটা পড়েছিলাম উত্তর আমেরিকার যে পঞ্চহ্রদের অঞ্চল, সেই পঞ্চহ্রদের অঞ্চলেও কিন্তু বহিঃবিধৌত সমভূমি দ্বারাই গঠিত হয়েছে। হলো, এই বহিঃবিধৌত সমভূমির বৈশিষ্ট্য কি? এটা বিশাল সমতল ভূমি তৈরি করে। শুধু সমভূমি নয়, এই যে আউটওয়াশ প্লেন, এটা কিন্তু প্রচণ্ড উর্বর হয়ে থাকে, চাষের জন্য ভীষণ উপযুক্ত হয়ে থাকে। আর আরেকটা বৈশিষ্ট্য কি? এই অনেক সময় এই আউটওয়াশ প্লেনের মধ্যে অসংখ্য ড্রামলিন দেখতে পাওয়া যায়। আমরা পরবর্তীতে যখন ড্রামলিনের ভূমিরূপটা জেনে নেব তখন বুঝে যাব। বুঝতে পারলাম? তাহলে আমরা বলতে পারি বহিঃবিধৌত সমভূমি মানে অনেকটা নদী গঠিত সমভূমির মতোই। দেখো, এটা হচ্ছে একটা বহিঃবিধৌত সমভূমির ছবি। এই যে এইটা হচ্ছে হিমবাহ, এইটা হচ্ছে হিমবাহ, যেটা কিন্তু প্রায় গলনের মুখে। আর এই যে সরু সরু চকচকে বা গ্লজি একটা দেখতে পাচ্ছ রেখার মতো, এগুলো সব হিমবাহ থেকে তৈরি হওয়া নদীগুলো। এগুলো হচ্ছে হিমবাহ থেকে তৈরি হওয়া নদী। হলো? বুঝতে পারলে? তাহলে হিমবাহ এই জায়গায় এসে গলে যাচ্ছে,
জল হয়ে যাচ্ছে এবং তার থেকে কিন্তু এই নদীগুলো তৈরি হচ্ছে। আর এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আউটওয়াশ প্লেন বা বহিঃবিধৌত সমভূমি। এগুলো কিন্তু প্রচণ্ড উর্বর সমভূমি, চাষের জন্য খুবই উপযুক্ত। এই যে এই জায়গাগুলো হচ্ছে বহিঃবিধৌত সমভূমি। এটা একটা অরিজিনাল ছবি। আর এই দেখো, বুঝতেই পারছো, এই দেখো এইটা হচ্ছে একটা হিমবাহ যেটা কিনা গলে যাচ্ছে। এইখানে এই যে নদী তৈরি হয়েছে, আর এই যে এই সমভূমিটা হচ্ছে বহিঃবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। পরবর্তী ভূমিরূপ আগামুখ বা ইরাটিক্স। এটা কি? হিমবাহেতে বিভিন্ন আকৃতির শিলাচূর্ণ সঞ্চিত হয় বা জমা হয়। এর মধ্যে একটা এলাকায় যত অবক্ষেপ হয়, মানে আর কি বিভিন্ন সাইজে নুড়িকাকর সঞ্চিত হয়। অবক্ষেপ কি তোমরা জানো? একটা এলাকায় যত অবক্ষেপ তৈরি হয়, অবক্ষেপ হয়, তার মধ্যে সবচেয়ে বড় আকৃতির যে নুড়ি পাথরগুলো, সেগুলোকে বলা হচ্ছে আগামুখ বা ইরাটিক্স। বোঝা গেল? একটা অবক্ষেপে বিভিন্ন আকৃতির নুড়ি পাথর রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় আকৃতির যে পাথরগুলো রয়েছে, সেই বড় আকৃতির পাথরগুলোকে বলছে আগামুখ বা ইরাটিক্স। আমাদের কাশ্মীরে যদি পেহেলগামে যাই, তাহলে পেহেলগামে আমরা এরকম আগামুখ বা ইরাটিক অনেক দেখতে পাবো। আগামুখ বা ইরাটিকের বৈশিষ্ট্য কি? আগামুখ বা ইরাটিকের বৈশিষ্ট্য হচ্ছে এই এই পুরো এলাকাটার মধ্যে অসংখ্য ছোট ছোট বা বিভিন্ন আকৃতির পাথর আছে। হঠাৎ সেই এলাকায় একটা অসামঞ্জস্যপূর্ণ একটা বড় আকৃতির পাথর দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই যে আগামুখ বা শিলা, বড় বিশাল আকৃতির শিলাখণ্ডটা, তার সঙ্গে ওই এলাকার অন্যান্য শিলার সঙ্গে কোনো মিল থাকে না, সামঞ্জস্য থাকে না, একটা বৈসদৃশ্য। ঠিক দেখলে যেন মনে হয় যে অন্য জায়গা থেকে একটা শিলাখণ্ড বা ওই বিশাল আকৃতির আগামুখটা বা পাথরের টুকরোটা বোধহয় অন্য জায়গা থেকে মানুষ ক্যারি করে নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে। মনে হয় না যে একটা শিলা, একটা হিমবাহই ওখানে যে ছোট ছোট পাথরগুলো জমা করেছে সেখানেই একটা অত বড় একটা শিলা টুকরো জমা করেছে। পুরোটাই অসামঞ্জস্যপূর্ণ বা বৈসাদৃশ্য হয়ে থাকে। ঠিক আছে, এটাকে বলছে আগামুখ। ছবিটা দেখো, ছবিটা দিলে খুব পরিষ্কার বুঝতে পারবে আগামুখটা কি। দেখতে পাচ্ছ? দেখো এখানে একটা পাথরের টুকরো আছে যারা বড়, অথচ মাঝখানে দেখো এই পাথরটা একটা অস্বাভাবিক বড়, এবং সেও দেখো কি সুন্দরভাবে এগুলোর মাথার উপরে চাপানোর আছে। এটা কিন্তু কোনো মানুষ, কোনো মানে আর্টিফিশিয়ালি করা হয়নি। এটা হিমবাহটায় অদ্ভুতভাবে নিচেই এরকম পাথরের সারি, ছোট ছোট পাথর রেখে ওপরে এই বড় পাথরটাকে রেখে দিয়েছে। এই বড় পাথরটাকে বলা হচ্ছে আগামুখ বা ইরাটিক্স। এখানেও দেখো এই সাইজের কোনো, এইটা যত বড় পাথর, এত বড় পাথর কিন্তু এখানে কোথাও নেই, দেখছো? সব ছোট ছোট পাথর। তার মাঝখানে একটা বিশাল আকৃতির পাথর, পুরোটাই অসামঞ্জস্যপূর্ণ। এই ছবিটাতেও পরিষ্কার বুঝতে পারছো যে পুরোটাই অসামঞ্জস্যপূর্ণ একটা পরিবেশে একটা বড় পাথর রয়েছে। এটা কি বলা হচ্ছে আগামুখ। বুঝতে পারলে? এসো পরেরটা। পরের ভূমিরূপ হচ্ছে বোল্ডার ক্লে বা হিমকর্দ। হিমবাহ যেখানে একদম শেষ পর্যায়ে, অর্থাৎ যেখানে হিমবাহ থেকে নদী তৈরি হয়ে যাচ্ছে বা হিমবাহের বরফ পুরো গলে গিয়ে জল হয়ে যাচ্ছে, সেখানে কাদা এবং বালি একসঙ্গে মিশে একটা কাদা কাদা একটা ভূমিরূপ তৈরি করছে, যাকে বলা হচ্ছে বোল্ডার ক্লে বা হিমকর্দ। যেহেতু হিমবাহের কাদা, তাই একে বলা হচ্ছে হিমকর্দ বা বোল্ডার ক্লে। এখানে প্রধানত নুড়ি পাথর থাকলেও বেশিরভাগ থাকে বালি এবং কাদা। উত্তর ইউরোপে এই ধরনের বোল্ডার ক্লে প্রচুর দেখতে পাওয়া যায়। এটাতে সাধারণত বালি এবং কাদা পরিমাণ বেশি থাকে, আর এগুলো ইতস্ততভাবে বিক্ষিপ্তভাবে সঞ্চিত হয়। এই বোল্ডার ক্লে কিন্তু হিমবাহের অন্যান্য অঞ্চলের তুলনায় একটু উর্বরতা বেশি হয়। ছবিটা দেখে নিই। এই দেখো বোল্ডার ক্লে, এইখানে কিন্তু বোল্ডার রয়েছে, এখানেও পাথর রয়েছে, মাঝে এই অংশটা দেখো সম্পূর্ণরূপে কাদা এবং বালি দিয়ে তৈরি হয়েছে। বুঝতে পারছো? দেখো এই অংশটা, এইগুলো কিন্তু বোল্ডার, এটাও বোল্ডার। মাঝের এই অংশটা তোমরা বুঝতেই পারছো এখানে বালি এবং কাদার পরিমাণ বেশি রয়েছে।
বুঝতে পারছো? তাই এই অংশটাকে বলা হচ্ছে বোল্ডার ক্লে। আমাদের বেশ কয়েকটা ভূমিরূপ আমরা জানলাম। বাকি ভূমিরূপগুলো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বাকি ভূমিরূপগুলো আমরা পরবর্তী আমাদের যে ভিডিও আসবে সেটাতে আমরা জেনে নেব। বাড়িতে থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। আমাদের সময় কিন্তু আরও কঠিন হয়ে উঠছে ক্রমশ। তোমরা একদম বাড়ি থেকে বেরিও না, বাড়িতে থাকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো।